সবাইকে এই আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। এখানে দেবজিৎ বাবু অনারেবল এমডিসি যেটা এনজিও চাকমার ব্যাপারে জানছেন আলোচনায়, এটা খুব মর্মান্তিক। কারণ আমরা কালকেই ওই তাদের পরিবারও ওনারা এসেছেন আগরতলাতে নন্দনগরে, তাদের বাড়ি আছে, আসল বাড়ি হচ্ছে মাছমারা। আমিও কালকে এসেছি ওইখান থেকে, আমারও আত্মীয় সব হয় তাদের সাথে পারিবারিক সম্পর্ক। যে আমি অ্যাঞ্জেল চাকমার পরিবারের পক্ষ থেকেও আমি যারা তার সেই সময়ে বিপদের সময় পাশে ছিলেন, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। এখন আমরা অনেক সময় দেখেছি সোশ্যাল মিডিয়াতেও যে অ্যাঞ্জেল চাকমা একজন স্টুডেন্ট বলে আজকে প্রচারের আলো এসেছে। যারা সাধারণ শ্রমিক হিসাবে কেরলাই বলুন, কর্ণাটকে বলুন, চেন্নাই, ওই যে আপনার কি বলে বেঙ্গালুরটা বলুন, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যারা শ্রমিক হিসাবে যায় তাদের সেই কলমীয় প্রচারের আলো আসে না। আমি যখন যেটা সোশ্যাল মিডিয়াতে কমেন্টগুলো দেখছিলাম, এখানে এসেছিল যে অ্যাঞ্জেল চাকমা একজন স্টুডেন্ট, যার কারণে এটাতে প্রচারের আলো এসেছে। কাজে এটা একটু সাংঘাতিক ব্যাপার, এবং আমরাও কথা বলেছি বিভিন্ন জায়গাতে। তবে এখানে ধন্যবাদ জানাতে হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনিও কেন্দ্রের সাথে কথা বলেছেন, উত্তরাখণ্ডের চিফ মিনিস্টারের সাথে কথা বলেছেন, এবং আমি মাত্রাতে ছিলাম। ওনার বাবা তরুণ প্রসাদ চাকমা, অ্যাঞ্জেলের বাবা তরুণ প্রসাদ চাকমার সাথে উনি কথাও বলেছেন, উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সাথে কথা বলেছেন বলে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সবাই কথা বলেছেন। এটা একটা মোটামুটি একটা হাইলাইট এসেছে। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে যারা সাধারণ শ্রমিক তাদের ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিছু অত্যাচার হয়, ঠিক মতো ওরা পেমেন্ট পর্যন্ত পায় না, অনেক সময় মারধরও হয়। এটা আমার কাছেও বিভিন্ন সময় টেলিফোনে ওরা জানায় এবং সহযোগিতা চায়। অনেক সময় আমরা অসহায় হয়ে পড়ি। কাজে যাই হোক, এখন আমরা বিশেষ করে আজকে এটা পুরো আমাদের শেষের এই অধিবেশন, হয়তো আগামী হয়তো ফেব্রুয়ারি দিকে হবে কিনা। আমি ভাবছিলাম যে সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা করব, এবং আমাদের কিন্তু এটা সৌভাগ্য যে বিশেষ করে আমরা এই হাউসে যাকে আমরা চেয়ারম্যান হিসেবে পেয়েছি, অনেক অভিজ্ঞ, নম্র, ভদ্র, তারপরেও অনেক সময় আমরা আমাদের নিজের ব্যালেন্সটা হারিয়ে যাই। আমি প্রথমেই এই হাউসে আবার করে আমি বলেছিলাম যে ইয়াং জেনারেশনের বহু এখানে সদস্য এসেছে এবং শিক্ষিত। কথা বলাটা, বেশি কথা বললে বেশি নেতৃত্ব জাহির হবে তেমন কথা নয়। এটা হাউস, এই হাউসে এটা মিনি অ্যাসেম্বলির মতো। কাজে অ্যাসেম্বলিতে কথা বলা, সংসদে কথা বলা, তার শব্দ চয়ন করা এবং প্রতিটি বিষয়বস্তু তুলে ধরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই ইস্যুটার পরেও এটা খুব ব্যাপার। অনেক সময় হয় কি, শুধু আমরা ভারতবর্ষের অন্য জায়গাতে বলছি কেন মিজোরামে কি হয় না? মিজোরামে একই আমরা জনজাতি, ট্রাইবেল, ব্লু জাতি, 99% জনজাতি সম্প্রদায় মিজোরাম। তার মধ্যে রিয়াং জনজাতি সম্প্রদায়, তারা কেন আসতে হলো ত্রিপুরাতে? এটা ভাঙার পয়েন্ট এগুলা। আমরা শুধু বলি যে আমরা জনজাতি, ট্রাইবেল ট্রাইবেল ট্রাইবেল, তাহলে মিজোরাম কেন রিয়াংটা মিজোরাম ছেড়ে আসতে বাধ্য হলো? এটি কতগুলো প্রশ্ন আছে। মেঘালয়ের কথা বলুন, এখানে বহু হয় ভাষাগত ব্যাপার নিয়ে। আপনারা বলছেন বড় খালবে আমরা দিবা হাসাও, ওইখানে আমি বলেছি, ওইখানে কি হয় না? হয়েছে। বহু এখানে রিয়াং সম্প্রদায় আছে। আপনার
রিয়া ত্রিপুরী সম্প্রদায় আছে, আমি তাদের ভারী করে গিয়েছি, সেই 84-85 প্রায় ঘুরতাম আমি ওই সমস্ত জায়গা। মিজোরামে ঘুরেছি, সাউথ মিজোরাম পর্যন্ত। কেন আজকে মিজোরামে মিজো ল্যাঙ্গুয়েজ দিয়ে মিজো নাম যদি না রাখে তাহলে স্কুলে অ্যাডমিশন হয় না? দল যাচাই হোক, জনজাতি ট্রাইবেল 99%, কাজে মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। আর আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা তো বলি 90 ট্রাইব হলো কি রিকগনাইজ, তার মধ্যে হালাম ট্রাইব 12 হালামের মধ্যে শুধু 10টা 7 ট্রাইব সরকারি স্বীকৃতি, 2টো হালাম ট্রাইবের সরকারি স্বীকৃতি হয় না এখনো পর্যন্ত। রাগলং ছড়ায় হয় নাই। কুকি সম্প্রদায় 18 সাব ট্রাইব, তাহলে হিসাব করুন 18 কুকি 18 সাব ট্রাইব, হালামের মধ্যে 12 সাব ট্রাইব। আমি 12টাই বলবো, আমরা ছোটবেলা থেকে রাতবেলা থেকে আরম্ভ করে এখানে উল্লেখ আছে। কিন্তু সবাই তো আর আমরা এক ভাষায় কথা বলি না। হয়তো আমাদের একটা জনজাতি ট্রাইবাল সমুদায় হিসাবে আমাদের মিল আছে, অনেক কত ভাষাগত ব্যাপারে আমাদের কিছু পার্থক্য রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যও তো হয়। তা এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। আমি কি বলি, আমি যেহেতু জনজাতি, এক ফার্স্ট জনজাতি সম্প্রদায়ের প্রত্যেকটা সম্প্রদায়, সে ছোটই হোক বড়ই হোক, প্রত্যেকটা সম্প্রদায়ের সাথে তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আমার জানা থাকা দরকার। এরপরে ইন জেনারেল আমরা একই এরিয়াতেও জাতি জনজাতি আমরা বসবাস, নন জনজাতি যারা আছে তাদের কালচার, তাদের সংস্কৃতি আমাদের জানা থাকা দরকার। তখন কি আমাদের সমন্বয় হবে। একতরফা যদি আমি শুধু বলতেই থাকি তাহলে সমন্বয় সম্ভব না। এই যে এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন ব্যাপার নিয়ে, নগর পঞ্চায়েত, পৌরসভা নিয়ে। জানি 1979 অ্যাসেম্বলি থেকে ডিমার্কেশন কমিটি হয়েছিল। তখন যারা মেম্বার ছিলেন তৎকালীন বিধায়ক হরিনাথ দেববর্মা, নগেন্দ্র দুমাতিয়া। আমরা যদিও মেম্বার নাই থাকি, বিশেষ করে নর্থ, অবিভক্ত নর্থ ত্রিপুরা, ধলাই বলুন, বর্তমান লক্ষতি বলুন, উত্তর জেলায় বলুন, আমরা সহযোগিতা করেছি। এই হাউসেও বিভিন্নভাবে উঠেছে। কি হয়েছে, রাজনীতির প্রয়োজনের স্বার্থে এক সময় এডিসি ভিলেজ কমিটির ভোটার তালিকায়, এর পরিবর্তে না গ্রাম পঞ্চায়েত, আউট অফ এডিসি এরিয়া গ্রাম পঞ্চায়েতে ওই ভোটার হতে হবে। আমাদের উনপতি গোলকপুর জনজাতি অধ্যুষিত এলাকা, ভিলেজ কমিটিও ভোট দিয়েছে, এরপরে পঞ্চায়েত, এখন নন এডিসি। এই হাউসেও বলেছিলাম আমি। কাজে এই প্রসঙ্গটা আমি এর কারণে তুলছি। প্রত্যন্ত জায়গাতে আমরা যেমন জনজাতি সম্প্রদায় আছি, বিভিন্ন জায়গাতে চাইনিজ মোমো বলে বিভিন্নভাবে আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়। ঠিক তদ্রূপভাবে আমাদেরও সংযত হয়ে এটা প্রতিরোধ করতে হবে এবং সরকারি সাহায্য সহযোগিতা নিয়েই আমরা সারা ভারতবর্ষে কীভাবে এটাকে প্রসারের আলো নিতে পারি। এবং তার আগে আমরা যারা আছি ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে আমাদের ইউনিটিটা আনা দরকার। ভাষাগত ব্যাপারে হোক, সাংস্কৃতিকগত ব্যাপারে হোক, উত্তর পূর্বাঞ্চলের মধ্যেও আমাদের আনতে হবে। আমরা যেমন দেখি বিভিন্ন কারণের সময় যদি এই যে বলুন না, যেমন মিজোরামের কথা বলছি, সংখ্যাগরিষ্ঠ জনজাতি সম্প্রদায় সংখ্যালঘু জনজাতি সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে চায় না। মেঘালয় তদ্রুপ সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যায় কম, মাইনরিটি ট্রাইবেল, পাহাড়ি জনজাতি, তাদের দেয় না। আমি দেখেছি 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যেও ওইখানে লেখা আছে যেই সমস্ত জনজাতি সম্প্রদায় থেকে যারা সংখ্যায় কম নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে পারছে না তাদের রিজার্ভেশনের ব্যবস্থা করা হোক। করেন না তো, মেঘালয় গভর্নমেন্ট করেন না তো রেকমেন্ডেশন। এডিসির ক্ষমতায়নের জন্য
রেকমেন্ডেশন করেন না তো মিজোরাম সরকার। ওইখানে তো জনজাতি মুখ্যমন্ত্রী, মেঘালয় তো জনজাতি মুখ্যমন্ত্রী। কাজে প্রথমেই আমার নিজেকে পরিবর্তন করতে হবে। যারা ভালো সবার জন্য চিন্তা করে, নিরপেক্ষ চিন্তা করে, যেমন ধরুন চেয়ারম্যান স্যার গোপীনাথ বরদলৈ, নন জনজাতি হিসাবে সেটি উনি উত্তর পূর্বাঞ্চলের প্রথম যিনি নাম, সেটা হচ্ছে গোপীনাথ বরদলৈ। আজকে গোপীনাথ বরদলৈ যদি না হতো, তাহলে পরে আজকে শিক্ষিত অ্যামেন্ডমেন্ট হয় না, সাংবিধানিক অধিকার পায় না। তাহলে নন জনজাতি একজন আসামি, উনি কিন্তু এটাতে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন, অনেকে বিরোধিতা করেছিল। তাই যাই হোক, চেয়ারম্যান স্যার আমাকে সুযোগ দিয়েছেন, অত্যন্ত আমি আজকে আমার এই সম্পর্কে নাতিও হয় ফ্যানদের সুযোগ দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই হাউসের মধ্যে আপনারা যে এই আলোচনাটা এখানে তুলেছেন দেবজিৎ বাবু, ওনাকেও ধন্যবাদ। কাজে আমরা একটা এই এজেন্সি থেকে একটা মেসেজ যাতে দিতে পারি, আমরা ইন্ডিয়া, আমরা সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সংখ্যায় কম হতে পারি, ছোট রাজ্য হতে পারি, এডিসি এলাকার মানুষ হতে পারি, যে আমরা সারা ভারতবর্ষের একটা শান্তি সংহতি যাতে থাকুক, ভারতবর্ষ যাতে আগামী দিনে এগিয়ে যায়, সেইটুকু আমরা মাথায় রাখার লোকে সেই মেসেজটুকু আমরা দিতে পারবো। কাজে আর আমি বিশেষ বলছি না, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।